শাহিদুল্লাহ মিয়াজি লিখেছেন, কাচের ঘরে রাজনীতি করতে গেলেও আঘাতের আশঙ্কা থাকে। আঘাতের আশঙ্কায় যে গর্তে লুকিয়ে থাকে তার জন্য রাজনীতি নয়। বাস্তবে অটো নেতা আর বিপ্লবী নেতা এক নয়। আব্দুল্লাহ মাহমুদ লিখেছেন, হায় হায়, এই নেতার জন্য জীবন যৌবন শেষ করলাম। দেখুন, মন্তব্যগুলি কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি। এই মন্তব্যগুলো কি বলছে? আমি পার্সোনালি একটা মন্তব্য করে শেষ করি। মানুষের এই মন্তব্য কিন্তু চলতে থাকবে, আপনি থামাতে পারবেন না। কারণ মানুষ আপনার কাছে দায়বদ্ধ নয়, আপনি যত বড় নেতাই হন না কেন। সাধারণ মানুষ তার ফিলিংসটা প্রকাশ করবে। আপনি যখন নেতা, আপনার উচিত হবে সাধারণ মানুষের এই ফিলিংসকে অনার করা। মানুষ কি ভাবছে আপনি একবার ভাবুন। আমার বক্তব্যটা হলো, আপনার চাপ থাকতে পারে, আপনার সমস্যা থাকতে পারে, আপনি আসতে পারবেন না, ঠিক আছে, সমস্যাও থাকতে, আমি সেটা আলোচনা করছি না। যদি সেরকম কিছু থাকে সেটা প্রকাশ করতে হবে আপনাকে। আপনি মানুষকে যদি অন্ধকারে রাখেন, মানুষ অন্ধকারে থাকবে না। মানুষ অন্ধকারে নানা জিনিস কল্পনা করবে এবং সেই কল্পনাগুলি একটার চেয়ে একটা ভয়ঙ্কর হবে। মনে রাখবেন, এই মানুষের মতামতই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই রাজনীতির নিয়ম। প্রিয় দর্শক, সমালোচনা অনেক হলো, কথা একটাই, আমরা বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। এই ভদ্রমহিলা অনেক কষ্ট করেছেন, দীর্ঘদিন ওনার রাজনৈতিক জীবন, এবং এদেশের মানুষ ওনাকে মানে বিভিন্নভাবেই ভালোবাসে, একভাবে না, বিভিন্নভাবেই ভালোবাসে। কেবল রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও মানুষের অসীম ভালোবাসা ওনার জন্য আছে। আপনারা সবাই বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং এটাও দোয়া করবেন যে ওনার পুত্র যেন রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণে মাকে অতিক্রম করতে পারে। আমরা এই দেশে একজন ভালো যোগ্য নেতা চাই। 50 মিনিটে একজন লিখেছেন, আননেমড ইউজার, উনি নিজের নামটা প্রকাশ করতে চান নাই। উনি কি লিখেছেন, যারা ওনাকে ভুল বুঝছেন তাদের পুরো বিষয়টা না বুঝে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। এখানে দেশি বিদেশি অনেকগুলো পক্ষ জড়িত, যার সবগুলো ওনার নিয়ন্ত্রণে নয়, এমনকি ইউনূস সরকারেরও নিয়ন্ত্রণে নয়। বিষয়টা এমন নয় যে তিনি টিকিট কাটলেন, বিমানে উঠে পড়লেন আর ঢাকায় এসে নামলেন। তাকে বহনকারী বিমান যে যে দেশের উপর দিয়ে আসবে তারাও এখানে ফ্যাক্টর। বিদেশি ফ্যাক্টর সম্ভবত আরও আছে। যার মা মৃত্যুসজ্জায়, তিনি সুযোগ থাকা সত্ত্বেও আসছেন না, এমন ভাবা নির্বুদ্ধিতার পরিচয়। আমি এই মতামতটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। উনি কিন্তু বেশ একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি এরপর পড়ছি মিস্টার জুনায়েদের একটা মন্তব্য। তিনি লিখেছেন, ভাই আপনি একেবারে নির্বাচনের আগের দিনই আইসেন। তারপরে মোহাম্মদ লিখেছেন, দেশে এসে মৃত্যুসজ্জায় শায়িত মায়ের পাশে থাকতে নিজে থেকে সিদ্ধান্ত নিতে না পারলে দেশ চালাবেন কি করে? আমি কোনো মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলছিলাম, কিন্তু মন্তব্যগুলো পড়ে যাচ্ছি। আরেকজন আননেমড ইউজার লিখেছেন, ইউ স্টিল ক্যান নট ডিসাইড স্যার, হাউ ক্যান ইউ রিলে অন ইউর লিডারশিপ, ইউ আর সো সেলফিশ। রিমু লিখেছেন, আল্লাহ সকল বিপদ ও বাধা থেকে মুক্ত করুন। মোহাম্মদ ইমরান হোসেন লিখেছেন, তারেকের দেশে আসা তাহলে কার হাতে? উনি একটা প্রশ্ন করেছেন কিন্তু। আবার আরেকজন আননেমড ইউজার তিনি লিখেছেন, অ্যান অ্যানচেন্ট লিডার ক্যানট বি এ ফ্রি লিডার। আরেকজন আননেমড ইউজার উনি লিখেছেন, মা অসুস্থ হয়ে মরণাপন্ন, তারপরও দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের হাতে নেই, তার মানে নাটাই এখনও অন্যের হাতে। 17 বছর আগের মুচলেখা থেকে এখনও রেহাই মেলেনি নাকি? উনি কিন্তু আসলে দেশ থেকে একটা মুচলেখা দিয়ে গিয়েছিলেন যে উনি আর রাজনীতি করবেন না, এবং সেই মুচলেখা কিন্তু দিয়েছিলেন তৎকালীন 111 যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের কাছে। তো এই বিষয়টা কিন্তু উনি মেলানোর চেষ্টা করছেন। আমি আরও কয়েকটা মন্তব্য পড়ি। আতাউর রহমান লিখেছেন, ব্যক্তিগত কারণ না থাকলে অন্য কারণ কি কারণ সেটা জাতিকে জানানো উচিত। আবার একজন আননেমড ইউজার লিখেছেন, ইট ইজ এ শকিং স্টেটমেন্ট ফ্রম তারেক জিয়া। এভরি সন অ্যান্ড ডটার ট্রাই দেয়ার বেস্ট টু স্টে বিসাইড দেয়ার প্যারেন্টস হোয়েন দে আর সিক, সিন্স বেগম জিয়া ইজ এ ভেরি ইল, as soon
as soon it is a duty to be beside her whatever control he is referring, said. বেগম খালেদা জিয়া অসুস্থ এবং একটু জটিল রকমই অসুস্থ উনি। এটা নিয়ে আমরা জানতে পেরেছি গত কয়েকদিন ধরেই যে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে উনি আছেন। এটা অবশ্যই একটা বড় ঘটনা দেশের জন্য, কারণ উনি এই দেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। কেবল তাই না, রাজনৈতিক নেত্রী হিসেবে ওনার একটা আপোষহীন চরিত্র দেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত ছিল। এবং সবচেয়ে যেটা বড় কথা, উনি বৃদ্ধ বয়সে, আমি বলবো যে বিগত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ছিলেন উনি। সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে এই বৃদ্ধ বয়সে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল। এবং সেই কারাভোগের কারণে উনি এমনি আগে থেকে অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার মাত্রা কিন্তু বেড়ে গিয়েছিল। নানাবিধ জটিল রোগ ওনার শরীরে বাসা বেঁধেছিল। সেগুলির কারণেই উনি আজকে এই অসুস্থতা ওনার চরম আকার ধারণ করেছে। ওনার চিকিৎসা হয়েছে, সুচিকিৎসাই হয়েছে, দেশে হয়েছে, বিদেশে হয়েছে। কিন্তু তারপরও তো সমস্ত রোগ, সমস্ত কিছু, মানুষের বয়স, এগুলো তো জয় করা যায় না। এই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সে সময়ে দেশে একটা বড় আলোচনার বিষয় হলো তার একমাত্র জীবিত পুত্র এবং একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান এখনো কেন দেশে আসছেন না। তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল, অনেক দিন ধরেই। এই আলোচনাটা সবচেয়ে বেশি জোরালো হয়ে গেল শেখ হাসিনা সরকার দেশ থেকে, শেখ হাসিনা নিজে এবং তার সরকারের লোকজন দেশ থেকে চলে যাওয়ার পর। তখন তারেক রহমানের জন্য একটা অনুকূল পরিবেশ ছিল। তখন বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা চলে গেল, তারেক রহমানের নামে বেশ কয়েকটা মামলা আছে। তারপর দেখা গেল সেই মামলাগুলো একে একে উঠে গেল। তাহলে সব মামলা যখন উঠে গেল, তখন উনি আসছেন না কেন, এটা নিয়ে আলোচনা হলো। এবং তারপর গত 15 জুনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস যখন লন্ডনে যেয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তখন তো এটা বোঝা গেল যে এই সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক আছে। এবং ওই সময়ে দেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, উনিও কিন্তু বললেন যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত এবং কোনো ধরনের তার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। তাহলে তারেক রহমান আসতে পারেন। জুন মাস গেল, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও প্রায় যায়। তারেক রহমান কেন আসছেন না? কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এই ব্যাখ্যা উনিও দেননি, ওনার দলও দেয়নি। এখন ব্যাখ্যা যদি না দেয় কেউ, তাহলে কি মানুষের মনে প্রশ্নটা থেমে যায়? থেমে যায় না, বরং আরো বেড়ে যায়। মানুষ কিন্তু একটা কারণ জানতে চায়। তারেক রহমানকে যারা ভালোবাসেন, বিএনপিকে যারা ভালোবাসেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে যারা ভাবেন, তারা অবধারিতভাবে এটাও ভাবেন যে তারেক রহমানই আগামীতে এসে দায়িত্ব নেবেন এবং উনি প্রধানমন্ত্রী হবেন। তো আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী, এদেশের আগামী দিনের কাণ্ডারি এমন কাজ কেন করছেন যার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারবো না? আমাদের জানার অধিকার আছে। কারণ উনি যদি পাবলিক ফিগার না হতেন, উনি যদি আমাদের নেতা না হতেন, আমাদের কিছু যায় আসে না, আমরা কিছু ভাবতামও না। কিন্তু উনি যখন আমার নেতা, তখন তো আমি জানতে চাইতেই পারি যে আপনি কেন আসবেন না। না আসার 10টা কারণ থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। আপনি কারণগুলি কেন বলবেন না? বলবেন না কেন? আজকে সকাল 9টার সময় তারেক রহমান নিজে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা পড়ে মানে খুবই টাচি একটা পোস্ট। আমি পোস্টটা তো উনি যা যা বলেছেন সবগুলি, আমি বেশ বড় একটা পোস্ট, পুরোটা তো পড়ে শোনা যাবে না। আমি কয়েকটা জায়গায় বলি, যেমন উনি বাংলাদেশে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য যে বাস্তবতাটা সেটা তুলে ধরেছেন। এই জন্য সবাই তাকে হেল্প করছে, সবাই সমবেদনা জানাচ্ছে, সেটাও বলেছেন।
আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন তার জন্য দোয়া চেয়েছেন দেশের জন্য, সেটাও বলেছেন। তারপরে ওনার রোগ মুক্তির জন্য সকলের কাছে উনি দোয়া করতে বলেছেন। এগুলি সব একটা সন্তান হিসেবে যে বলেছেন, খুবই টাচি কমেন্টস, খুবই টাচি। এবং তারপর এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। খুব সতর্কভাবে খেয়াল করেন যে এটা মানে উনি যে দেশে আসবেন, এই আসার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনার এককভাবে সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগটা, মানে উনি সিদ্ধান্ত নিয়ে আমি এখন যাব, এই যে সুযোগটা, এই সুযোগটা অবারিত নয়, মানে ওপেন না, স্মুথ না, এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে ওনার একজনের উপর ইচ্ছা করলে হয় না, একাধিক জনের ইচ্ছার উপর এটা ডিপেন্ড করতেছে। ভাবুন, কিন্তু এই একাধিক জনকে অথবা একাধিক ব্যক্তিকে অথবা একাধিক গোষ্ঠীকে, একাধিক রাষ্ট্র, ওকে, একাধিক রাষ্ট্রকে। দেখুন, আপনি কিন্তু এলেবেলে কোনো লোক না। আপনি আমার মতো, পাবলিকের মতো, রাম সম যদু মধুর মতো কিন্তু আপনি কোনো ব্যক্তি নন। আপনি একটা দেশের কাণ্ডারি হতে যাচ্ছেন। এখন আপনার স্টেপ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় এবং সেই নির্ভরশীলতার কারণে আপনি যদি আপনার মৃত্যু শয্যায় থাকা আপনার মার কাছে না আসতে পারেন, তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন? তখন যদি আপনার উপর এরকম যারা এখন মানে আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, মায়ের কাছে যেতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, তারা তখন যদি আপনার দেশের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখন আপনি কি করবেন? আপনি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি করতাম না, এই প্রশ্নগুলো আপনি আমার মনে জাগিয়ে দিলেন। এই প্রশ্ন দেশের অনেকেই করছে। এই প্রশ্নের জবাব জনাব তারেক রহমান আপনাকে দিতে হবে। আপনাকে নিয়ে আমরা আকাশ সমান কল্পনা, আমাদের আকাশ সমান ভরসা আমাদের। আমরা মনে করি পৃথিবীর কেউ আপনাকে দমাতে পারবে না। আর আপনি বলছেন যে আপনি একক নিয়ন্ত্রণের মধ্যে নাই, আপনার অবকাশও সীমিত, মানে আপনি এটা ব্যাখ্যাও করবেন না। আচ্ছা, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। মানে আপনি এসে আপনার পরিবারকে কিন্তু জড়িয়ে নিচ্ছেন। পরিবার মানে আপনার স্ত্রী, কন্যা, এই তো। তাহলে তাদেরকে আপনাকে নিয়ে কোনো আতঙ্ক কাজ করতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি খুব গুরুত্ব দিই। ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি অবশ্যই জরুরি, কিন্তু যখন আপনি দেশের মানুষের দায়িত্ব নেবেন তখন দেশটাও তো আপনার ফ্যামিলি। আমি তো তেমন লোককে আমার দেশের কর্ণধার বানাতে চাই যে নাকি আমাদেরকে তার ফ্যামিলি, পার্ট অফ হিজ ফ্যামিলি মনে করে। দেখুন, আপনার মা কিন্তু কেবল অসুস্থ না, দেশটাও অসুস্থ। আপনার মার জীবন কেবল সংকটাপন্ন নয়, এই দেশের মানুষের জীবনও সংকটাপন্ন। আমরা সেই সংকটে থাকা মানুষ আপনার দিকে তাকিয়ে আছি। আর এখন আপনি আমাকে বলছেন, আপনি আমাদেরকে বলছেন যে আপনার সিদ্ধান্ত নেওয়ার, একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, অবারিত না, এবং আপনার একক কোনো নিয়ন্ত্রণেও নাই। আপনি কি হতে পারে? আমি এই ওনার এই বিষয়ের উপর একটা অনেকগুলি পত্রিকায়, সবগুলি পত্রিকায় রিপোর্ট হয়েছে। আমি প্রথম আলোর যে রিপোর্টটা সেটা আমি পড়েছি, আমি ওখান থেকে নিয়েছি, এবং আমার মনে হলো যে ওনার এই বক্তব্যের পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এটা আমি একটু জানতে চাই। সাধারণ মানুষ ওনার এই বক্তব্যটাকে কীভাবে ভাবছে, কীভাবে নিচ্ছে। আমি প্রথম আলোর সেই ওনার রিপোর্টের নিচে যে কমেন্ট আছে, প্রায় 60-70টা কমেন্ট আমি দেখলাম। দেখে আমি ওখান থেকে 3-4 জায়গা থেকে র্যান্ডমলি কিছু মন্তব্য নিয়েছি। মানে একটা বেছে নিয়েছি, আমার পছন্দ হলো, আরেকটা হলো না, তা নয়। যেমন একবার 3-4টা করে আমি একটানা নিয়েছি, জাস্ট বোঝার জন্য যে মানুষ কি ভাবছে। শুনুন, আমি পড়ি কয়েকটা। প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা আজকে 3টা। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশের মানুষ এখন উদ্বিগ্ন। ওনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, ওনার জীবন নিয়ে উদ্বিগ্ন। এবং গতকালকে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে ওনার একমাত্র পুত্র
একমাত্র জীবিত পুত্র তারেক রহমান দেশে আসছেন না কেন? মার কাছে থাকার জন্য, মাকে দেখার জন্য। বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা, কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি ডাক্তাররা বলেছেন ওনার যে হেলথ কন্ডিশন, তাকে বিদেশে নেওয়াও যাচ্ছে না। তো সেক্ষেত্রে তারেক রহমান কেন আসছেন না, এই প্রশ্নটা সবার মধ্যে আছে। এবং তারেক রহমানের আসার দাবিটা কিন্তু অনেক আগে থেকে আছে, বিএনপির পক্ষ থেকে আছে, দেশের সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু এটা আছে। এখন মায়ের ঘটনা আরেকটা মানবিক কারণ যুক্ত করেছে। এটা নিয়ে কালকে আমি কিছু কথা বলেছি এবং আমাদের মানুষের, সাধারণ মানুষের মনের ভাবটা কি সেটাও আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি। কিন্তু যে কথাটা কালকে আমি বলিনি সেটা হলো, এই তার আসতে না পারা, এর পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে? এখন ডিপ স্টেট জিনিসটা কি, এটা নিয়ে আলোচনা কিন্তু হতেই পারে, সে আলোচনায় আমি আসছি। তার আগে আমি একটু বর্তমানের বাস্তবতাটা বলে নিই। তারেক রহমানের যে পার্টি আছে বিএনপি, সেই বিএনপির নেতৃবৃন্দর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে উনি কেন আসছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেবল বলেছিলেন যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা আছে, এই বিষয়ে আর কিছু বলার নেই। এখন ফেসবুক স্ট্যাটাস উনি কী বলেছেন আমি আবারও কালকে পড়েছি, আরেকবার নতুন করে বলি। আমি ওই জায়গাটুকু বলি যেটুকু তার আশার সম্পর্কে আছে। তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে, এখান থেকে খেয়াল করেন, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে উনি একাই সিদ্ধান্তটা নিতে পারছেন না, ওনার নিয়ন্ত্রণেও নেই সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা। তারপরে আরও বলেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। মানে বিষয়টা এক নম্বর হলো স্পর্শকাতর, এবং এটা কী ঘটনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনাও উনি করতে পারছেন না। তারপর উনি বলেছেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। মানে ওনাদের পরিবার আশাবাদী যে খুব শিগগিরই এটা যদি ঘটে যায়, ওনারা যা চাচ্ছেন, তাহলে উনি যেতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ইঙ্গিত করেছেন যে ওখানেই সব বলা আছে। তার মানে কি, বেশি কথা অথবা খুলে বলার ইচ্ছা তার দল বিএনপিরও নেই, তারাও খুলে কিছু বলতে চায় না। কেন গোপনীয়তা, কার কাছে গোপন করতে চায়, এবং সেটা কি গোপন করতে গেলে আরও বেশি সন্দেহের জন্ম দেয় না? এই প্রশ্নগুলো কিন্তু আমি কালকে করেছিলাম। তাহলে কি সরকার আসতে দিতে চায় না? সরকার কি বলছে? সরকার গতকালকেই বলেছে, সরকারের এই স্ট্যাটাস নিয়ে, তারেক রহমানের এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণ পরে সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নিষেধ বা কোনো ধরনের আপত্তি নাই। সরকার স্পষ্ট করেছে নাই। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে গত 15 জুন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটা হয়, তখনই আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তাদের কোনো ধরনের বিধি নিষেধ বা আপত্তি নেই। সরকার কিন্তু দায়টা নিজের কাঁধে আর রাখলেন না। তাহলে দায়টা কার? এবং আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার তৌহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমান যদি আজকে আসতে চান, তাকে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে। মানে উনি যদি আজকে সিদ্ধান্ত নেন, কালকের মধ্যে ট্রাভেল পাস দেওয়া যাবে এবং উনি পরশুদিন চলে আসতে পারবেন। ট্রাভেল পাস জিনিসটা কি, ওনার তো পাসপোর্ট 14 বছর 15 বছর আগে গেছেন, 17 বছর আগে গেছেন, কাজে ওনার তো আসার জন্য একটা পাস লাগবে। সেই পাসটা বাংলাদেশ হাই কমিশন যেটা আছে লন্ডনে, তারাই দিবে ওনাকে, একটা ট্রাভেল পাস দেবে। সে পাস নিয়ে উনি বিমানে করে দেশে আসতে পারবেন। এটা ওয়ান টাইম ট্রাভেল পাস বলে।
কোনো ব্যাপার না, আসতে পারবেন। তাহলে আসার ক্ষেত্রে আইনগত কোনো ধরনের জটিলতা নাই। তাহলে জটিলতাটা কোথায়? আমি এই জটিলতাটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আমি বলেছি আমি কিন্তু আপনাদের ডিপ স্টেট সম্পর্কে বলবো, তার আগে এগুলো একটু ব্যাখ্যা করে নিই, তাহলে ডিপ স্টেটটা আপনারা ক্লিয়ার হবে। কদিন আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সেখানে সজীব ওয়াজেদ জয় কি বলেছেন? উনি বলেছেন যে বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলেরই নেতৃত্বের পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। দুই দল মানে কি? দুই দল মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই নেতৃত্বে একটা পরিবর্তনের জন্য একটা খেলা চলছে এবং জয়ের বিবেচনায় সেটা বিদেশ থেকে চলছে। দেখুন, এই সমস্ত কথার হয়তো আপনারা বলবেন যে এটার ভিত্তি কি, কিসের উপর ভিত্তি করে উনি কথাগুলি বললেন। এখন আমি আপনি হয়তো বুঝতে পারছি না ভিত্তিটা কি, কিন্তু তাদের কাছে তো তথ্য আরও বেশি থাকে। তারা হয়তো কোনো না কোনো ভিত্তির উপর নির্ভর করে এই ধরনের আশঙ্কা করছেন। এই যে আশঙ্কা, এই দৃশ্যমান কোনো ভিত্তি নেই, তারপরও আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কাকে অনেকে মেনেও নিচ্ছেন। সরকারের কোনো আপত্তি নেই, রাষ্ট্রের কোনো আপত্তি নেই, দৃশ্যমান কোনো ঝামেলাও নেই, তারপরে ঝামেলা একটা থেকে যাচ্ছে। এটা কেন? এটাই হচ্ছে ডিপ স্টেট। আসলে ডিপ স্টেট বিষয়টা কি? আপনি কিন্তু ডিপ স্টেট বলতে খুব বেশি কিছু যে এক্সিস্ট করে, খুব দৃশ্যমান কিছু যে আছে, এটা কিন্তু প্রমাণ করা যাবে না। এটা হলো এমন একটা শক্তি, যা গোপন শক্তি, যে শক্তিটা আড়ালে থেকে কাজ করে, যাকে দেখা যায় না কিন্তু যাকে অগ্রাহ্য করা যায় না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা আয়নাঘর বলে কথা বলতাম। আয়নাঘর দেখা যেত, তখন দেখা যেত না। কিন্তু আয়নাঘরের ভয়টা কার মধ্যে ছিল না বলেন? সবার মধ্যে কিন্তু আয়নাঘরের ভয়টা ছিল। গুম হতো, পুলিশকে জিজ্ঞাসা করতেন, না আমরা তো নেইনি। র্যাবকে জিজ্ঞাসা করবেন, না তারাও নেয়নি। তাহলে কে নিল? কেউ নেয়নি, কেউ স্বীকার করছে না, কিন্তু লোকটা নেই। এটা কে? কোথায় গেল? এই যে যাওয়াটা, কোন ব্যক্তির তাকে ধরে নিয়ে গেলো সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু নিয়ে কোথায় রাখলো সেটাও ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে টোটাল প্রক্রিয়াটা, একজন লোক হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডিপ স্টেটের কাজ। ডিপ স্টেট এই কাজগুলি করে, যে কাজগুলো কোনো জবাবদিহিতা নেই, যে কাজগুলো দৃশ্যমান নয়, অথবা কারা করছে সেটা দৃশ্যমান নয়, অথবা যে করছে সে দৃশ্যমান হলেও সে কেন করছে সেটা দৃশ্যমান নয়, অথবা তাকে কেন করতে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। অনেক সময় একজনকে বলা হলো তুমি আমাকে ধরে নিয়ে আসো, সে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, সে যে ধরে আনলো, কিন্তু সে জানে না সে কেন ধরে আনলো, সে জানে না এটা ধরে আনার মাধ্যমে সে কার পারপাস সার্ভ করলো, কিন্তু সেটা করলো। সে হয়তো বলো আমাকে অমুক আদেশ করেছে, আপনি তার কাছে যাবেন, সে বলো ভাই আমিও যাই না, আমাকে অমুকে আদেশ করেছে। আপনি শেষ পর্যন্ত যে আর কাউকে খুঁজে পাবেন না। এটা ডিপ স্টেট। আমি কতগুলো ঘটনা বলি আপনাদেরকে। যেমন ধরেন, আপনাদের মনে আছে মাঝখানে একবার আমাদের ডেইলি স্টারের সম্পাদক মিস্টার মাহফুজ আনাম, উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন, একটা টেলিভিশন এটিএন নিউজের একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে 1/11 সময় ওই ডিজিএফআই অথবা আর্মি ওখান থেকে পাঠানো কিছু তথ্য দিয়ে ওনারা নিউজ করতেন, এবং এটা ছিল ওনার সাংবাদিক জীবনে একটা বড় ভুল, উনি স্বীকার করেছিলেন। এই যেখান থেকে এসেছে এই নিউজগুলো, তারা কি স্বীকার করবে হ্যাঁ আমরা দিয়েছি? স্বীকার করবে না, কিন্তু তারা দিত কেন? সেই হিসেবে একটা ডিপ স্টেট কাজ করত। সরকারের ভেতরে আরেকটা সরকার, যাকে দেখা যায় না কিন্তু তাকে অগ্রাহ্য করা যায় না। এবং সেই ডিপ স্টেট তখন কি চাইতো? সেই ডিপ স্টেট তখন চাইতো যে -2 ফর্মুলা নিয়ে তারা অগ্রসর হয়েছিল, যে দুই দল থাকবে, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি থাকবেন না, বিএনপি যিনি শীর্ষ নেতৃত্ব ছিলেন তিনিও থাকবেন না, খালেদা জিয়া থাকবেন না, শেখ হাসিনা থাকবেন না। বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে। আরও যদি আমি সহজ করে বলি, পরিবারতন্ত্র থাকবে না।
আমাদের অনেকে আছেন, এই সরকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা নাকি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী। পরিবারতন্ত্র নাও থাকতে পারে, পরিবারতন্ত্র আমি নিজেও পছন্দ করি না, কিন্তু আমি করি আর না করি তাতে কিছু যায় আসে? এই দেশের মানুষ কি চায় সেটা আপনাকে দেখতে হবে। এখনো দেখবেন একদম গ্রাম পর্যায়ের নির্বাচনে কিন্তু বলা হয় চেয়ারম্যান করা হবে, অমুক বাড়ির ছেলেটা করতে হবে, অথবা অমুকের নাতি অমুকের ছেলে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হচ্ছে, সে হয়তো চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে, সে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট হয়েছে। ওই বাপের পরিচয়ে কিন্তু অনেকে ইলেকশন করে এবং জিতেও যায়। এটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র আপনাকে খুব সহজে অভ্যাস করা যাবে। ভারতের দিকে তাকিয়ে দেখেন, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এরা কোথেকে আসছে? গান্ধী ফ্যামিলি থেকে তো আসছে না। কিন্তু পরিবারতন্ত্র কিন্তু আছে। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে পরিবারতন্ত্র অনেকটা প্রভাবশালী, কিন্তু অনেকে মনে করেন যারা নাকি পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত তারা মনে করেন পরিবারতন্ত্র রাখা চলবে না। সেই জন্যই তখন -2 করা হয়েছিল, এবং -2 কারণে ওটা কিন্তু ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা ফেল করেছিল। কেন ফেল করেছিল? ফেল করেছিল এই কারণে যে এই দেশের সাধারণ মানুষ সেটাকে মেনে নেয়নি। তো এখন কি আবার ডিপ স্টেট সেটাই চাচ্ছে, যেটা নাকি জয় বললেন যে একটা -2 ফর্মুলা আবার চলছে নতুনভাবে। আগের বার যে ভুলগুলি তারা করেছিল সেই ভুলগুলিকে শুধরিয়ে তারা আবার নতুনভাবে একটা -2 ফর্মুলা করছে, হতে পারে। এবং ডিপ স্টেটকে তাহলে কি চাচ্ছে? এই যে আওয়ামী লীগ তো এখন নাই, ইলেকশন যদি ইলেকশন হয় আওয়ামী লীগ নাই, এবং যদি ডিপ স্টেট যদি তারেক রহমানের ফেরত আসাটাকে পছন্দ না করে, তাহলে বিএনপি কোথায়? তাহলে ক্ষমতায় কে আসবে? এ সমস্ত কিন্তু নানা ধরনের প্রশ্ন আসবে। তাহলে কি ডিপ স্টেট অন্য কোনো শক্তিকে চাচ্ছে ক্ষমতায় আনতে? সেটা কি কোনো পলিটিক্যাল শক্তি? পলিটিক্যাল শক্তি বলতে আর কোনো শক্তি দেখছি না আমরা জামাতে ইসলাম ছাড়া। তাহলে কি ডিপ স্টেট জামাতে ইসলামকে সাপোর্ট দিচ্ছে? অন্ততপক্ষে তাদের যে মূল লক্ষ্য যে পরিবারতন্ত্রের বিনাশ করা, তাকে সেটা করতে যাচ্ছে। দেখেন, পরিবারতন্ত্রের বিনাশ যখন বলা হয় তখন কিন্তু আরেকটা কথা আসে। দেখুন, আওয়ামী লীগের পরিবারতন্ত্র এখন মোটামুটি নাই। শেখ হাসিনার পর আর জয় রাজনীতিতে আসবে এমনটা শুনিনি, পুতুলও আসবেন কিনা জানি না, ওখানে খুব একটা ভালো। আর আওয়ামী লীগ নিজেরই যে অবস্থা ভালো না। আর বিএনপির যদি তারেক রহমান না থাকেন তাহলে আর থাকবেটাকে? খালেদা যেহেতু অবস্থা, শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাহলে এখানেও কিন্তু পরিবারতন্ত্র একদম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে এটাই কি লক্ষ্য? এই জন্যই কি এটা শেষ পেরেকটা তারেক রহমানকে আসতে না দেওয়া? এটাই কি? আমি জানি না। আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন করলাম, এবং এই প্রশ্নগুলির মধ্যে আপনার উত্তরটাও পাবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। তা না হলে আপনি ভাবুন তো, আপনি তারেক রহমানের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন, আপনি কি করতেন? ধরেন আপনি ডিপ স্টেট বুঝেন না, কোনো ষড়যন্ত্র তত্ত্ব আপনার কাছে নিয়ে গেলে আপনি শুনলেন না, জানলেন না, তাহলে আপনি কি করতেন? আপনি চলে আসতেন। কারণ আপনি দেখতেন যে দেশের এই মুহূর্তে তার তো সবচেয়ে বড় পদে তার যাওয়ার ব্যাপার, সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি হওয়ার তার সুযোগ, এই সুযোগকে তিনি কেন দূরে থাকছেন? এই সুযোগ থেকে মানুষের কাছে কেন যাচ্ছেন না? তার এত জনপ্রিয় থাকা সত্ত্বেও কারণ ওই একটাই, একটা ভীতি কাজ করে। সেই ভীতিটা কি? ডিপ স্টেটের ভীতি। এখন এই ডিপ স্টেটের ভীতিটা তাকে কে ইনফর্ম করলো? এটা কিন্তু আরেকটা $1 মিলিয়ন কোশ্চেন। এই কোশ্চেনের জবাব আমরা পেয়ে যাব খুব শিগগিরই। তবে আমি এটুকু উপলব্ধি করতে পারি, ডিপ স্টেট এই মুহূর্তে বাংলাদেশে খুবই সক্রিয় এবং খুবই পাওয়ারফুল। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না, তাকে নিয়ে বেশ কয়েকদিন বেশ তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা চলছিল, এবং গত 14 মাসে তিনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা চেষ্টা করেছেন, এটা অনেকটা 11 সময় ব্যারিস্টার রফিক যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সবার পক্ষে দাঁড়িয়েছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং এই দুই পরিবারের যারা সদস্য তাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে জনাব জেডাই খান পান্না গত 14 মাসে তার দায়িত্ব পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন। তার বাস্তব প্রমাণ হলো যে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ যারা ভারতে পালিয়েছেন এবং যারা বাংলাদেশে জেলে রয়েছেন, তারা প্রায় সবাই আইনি সহযোগিতার জন্য একজন ব্যক্তির কাছে
গিয়েছেন তিনি জেডাই খান পান্না, এবং জেডাই খান পান্নার সমপর্যায়ের কোনো মানুষ আওয়ামী লীগের কোনো মামলা নিতেই সাহস পায়নি। তো সেক্ষেত্রে বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা বড় বড় ব্যবসায়ীদের কিছু মামলা তারা হ্যান্ডেল করেছেন। এটা অনেক টাকা পয়সার বিনিময়ে, অনেক কোটি কোটি টাকার বিনিময়ে করেছেন, এবং সেগুলো নিয়ে বিচার অঙ্গনে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে। কিন্তু কোনো পলিটিক্যাল মামলা যারা লিডিং পলিটিক্যাল, যেমন ধরেন হাসানুল হক ইনু, কিংবা আইনমন্ত্রী আনিসুল হক, কিংবা আবুল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে শাহজাহান খান, অন্য যারা অন্তরীণ রয়েছেন, কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান, এদের মতো যে সমস্ত লোকজন, তাদের পক্ষে বিএনপির কোনো লোক তো প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল সিনিয়র লয়াররা রয়েছেন তারা তো এখন কোর্ট কাছারিতে আসতেই সাহস পাচ্ছেন না। কিন্তু যদি তারা আসতে সাহস পেতেনও, কিন্তু তাদের কাছে যদি বলা হতো যে ঠিক আছে আপনি আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে দাঁড়ান, তারা যদি বলতেন যে ঠিক আছে আপনি সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেবের পক্ষে দাঁড়ান, হাসানুল হক ইনু সাহেবের পক্ষে দাঁড়ান, তারা বলতেন যে আগে আমাকে এক গ্লাস বিষ এনে দাও, এবং যেন তেন বিষ না, টাটকা গোকরা সাহেবের বিষ এনে দেওয়া, আমি ওই বিষ খেয়ে মরবো, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মানে সাহস আমার নেই, আমার হাত পা কাঁপতেছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানে কি বলবো, বাই চান্স সাহসী, যখন ক্ষমতা থাকে, নিরাপদ দূরত্বে থাকে, এবং গাছের মগ ডালে বসে নিচে যে বসে থাকে, যেমন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার, সে যদি কনফার্ম হয় যে বাঘ তাকে ধরতে পারবে না, তখন সে উপরে বসে বাঘের বাপমা তুলে গালাগালি করবে। তো এই হলো আমাদের বাঙালির চরিত্র। তো সেই দিক থেকে এই আইন অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে তাদের মামলা লড়ার জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য যখন এই গত 14 মাসে কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন একজন এরকম বয়োবৃদ্ধ, এবং তার বয়স অত বেশি না, মানে বাংলাদেশে এখন 90 বছর বয়সও বয়স না, 100 বছর বয়সও, সেই টিএস খান, তিনি মামলা পরিচালনা করেছেন। এই যে আমাদের এখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তিনিও অলমোস্ট 90 আপ তার বয়স, কিন্তু সেই তুলনায় তার বয়স এখন 80 বছর হয়নি, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ, ফিজিক্যালি তার ফিটনেস নেই, কিন্তু এই শারীরিকভাবে অসুস্থ, হাঁটতে পারেন না, এই শরীর নিয়েও কিন্তু তার কাছে যারাই সাহায্যের জন্য গিয়েছেন, কেউ হয়তো একটা টেলিফোনের জন্য গিয়েছেন, কেউ হয়তো একটা মামলার জন্য গিয়েছেন, কেউ হয়তো বলেছেন যে আমি একটা জুনিয়রকে দিয়ে মামলা সাবমিট করছি, আপনি দাঁড়াবেন, তিনি এখন পর্যন্ত কাউকে না করেনি। ফলে গত 14 মাসে আওয়ামী লীগের যারা লোকজন ছিল তাদের সবার নিকট তিনি ছিলেন স্বপ্নের রাজপুত্র, বরপুত্র। যাই হোক, এই মানুষটি অলানে ছাড়েন তিনি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে তার মামলাগুলো লড়ার জন্য তিনি রাজি হলেন, বা তিনি রাষ্ট্র তাকে নিয়োগ দেবে, তিনি সে অনুযায়ী শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন। আর অমনি আওয়ামী লীগের যারা লোকজন, বিশেষ করে যারা সাইবার যোদ্ধা, তারা সবাই ঝাঁপিয়ে পড়লেন, এবং যারা ঝাঁপিয়ে পড়লেন আমি দেখলাম যে প্রায় সবাই আইন সম্পর্কে, আইন অঙ্গন সম্পর্কে তারা বাস্তব জ্ঞান রাখেন না। অনেকে শিক্ষিত, অনেকে ভালো লেখাপড়া জানেন, আওয়ামী লীগ সম্পর্কে তাদের ভালোবাসা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা তার সমালোচনা করলেন এই সময়টিতে, তাদের প্রথম পরিচয় হলো তারা প্রায় সবাই দেশের বাইরে আছেন। দ্বিতীয় পরিচয় হলো এরা ভালো মানুষ হিসেবে তাদের কোনো ট্র্যাক রেকর্ড নেই। কেউ হয়তো ফিজিক্যালি অনেস্ট, কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি অনেস্ট, কিন্তু মেন্টালি ডিসঅনেস্ট। আর যে লোকগুলো এই সমালোচনা করলেন, মোরালেস সবার দ্বারাই আওয়ামী লীগ বিশেষভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছিল সেই গণজাগরণ মঞ্চ। যখন গণজাগরণ মঞ্চের মানে যাকে বলা হয় খুবই রমরমা অবস্থা, মন্ত্রী, এমপি, স্পিকাররা এসে ইমরানের সরকার তো দূরের কথা, ওই গণজাগরণ মঞ্চে যারা একেবারে সাধারণ, যে এখন যেমন এনসিপির একেবারে সাধারণ হান্নান মাসুদও নয়, এর চেয়েও যারা নিম্ন পর্যায়ে, তখন গণজাগরণ মঞ্চে এরকম 100-150 লোক, তাদের সে কি দাপট, যে আসে তাদেরকে তারা বোতল মারে। তখন ওই সময়টিতে
মানে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবাই গণজাগরণের মঞ্চে লোক পাঠিয়েছেন, নিজেরা আসার চেষ্টা করেছেন এবং তাদেরকে তোয়াজ তদবির করেছেন। এটা মানে আপনারা ওই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু ইতিহাস সাক্ষী। আমি ওই সময়টিতে ক্ষমতাসীন দলের মধ্যে একমাত্র ব্যক্তি বললাম যে এই গণজাগরণ মঞ্চ টিকতে পারবে না। ইমরানের সরকার তো দূরের কথা, মানে এর পরিবারে কখনো একজন সংসদ সদস্যের সামনে জীবনে ওভাবে দাঁড়াতে পারেনি, আর এখন তারা সাজেদা চৌধুরীকে বোতল মারছেন। ফলে এই বেয়াদবরা মানে সফল হবেন না, টিকে থাকবেন না, এবং শেখ হাসিনা সময় মতো এদেরকে একেবারে শোয়াই ফেলবেন। এবং ছাত্রলীগ যখন সুযোগ পাবে এদেরকে এমন ডলা দেবে যেটা বলার মতন, এবং ঘটনা তাই ঘটেছে। এখন সেই যে গণজাগরণ মঞ্চের অনেক লোকের মধ্যে এখন এই গণজাগরণ মঞ্চের সাথে পিনাকিরাও ছিল, তারা অনেকে আওয়ামী লীগ থেকে বাইরে চলে গেছে, আওয়ামী লীগের বিরোধী হয়ে গেছে। অনেকে সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন। এখন এদের মধ্যে কেউ কেউ আবার এই আওয়ামী লীগের এই সময়টিতে এসে নতুন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে, এবং আওয়ামী লীগের অনেক লোক মনে করছে যে না, আমাদের এই বিপদের দিনে তারা বিদেশ থেকে কথা বলছে, এই কারণ হলো তারা কথা বলতে পারেন, তারা ভালো লিখতে পারেন, যেহেতু বলছে এটা আমাদের হয়তো উপকারে আসবে। কিন্তু সমস্যাটা হলো যাদের জীবনে সফলতার ট্র্যাক রেকর্ড নেই, কোনো ব্যক্তি বা দল বা কাউকে উপকার করে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো দলকে যারা কখনই সহযোগিতা করতে পারেনি, বরং যাদের কর্মকাণ্ডে দল বিব্রত হয়েছে, তারা একটা দলের জন্য, গোষ্ঠীর জন্য, সারা জীবনের জন্য লায়াবিলিটিস। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা সাধারণ ভাষা। দ্বিতীয়ত হলো যে আগামী দিনে এই সমস্ত লোকজন, মানে এদের কখনো হেদায়েত হয় না, এরা এসে ভবিষ্যতে আবার একই সমস্যায় আওয়ামী লীগকে ফেলবে যদি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে। তার বাস্তব প্রমাণ আপনি দেখুন জামাতের। অর্থাৎ ৭১-এ তার যে আইডিওলজিগুলো ছিল, বা এই যে ৭১-এর তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো ছিল ৭১-কে কেন্দ্র করে, জামাত শত চেষ্টা করে সেগুলো প্রায় ভুলিয়ে দিয়েছিল। এবং জামাতে একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছিল যে তারা ভালো মানুষ, নম্র ভদ্র। কিন্তু দেখেন গত ১৪ মাসে কি অবস্থা হলো। সেই যে জামাতের মধ্যে যারা রাজাকার ছিল, যারা আলবদর ছিল, আসাম ছিল, তাদের সেই যে মতাদর্শ যারা ধারণ করতো শক্তিশালী, সেই গ্রুপটাই এই সুসময়ে এসে শক্তিশালী হয়ে জামাতের এই ৫০ বছরের যে পরিশ্রম স্বাধীন বাংলাদেশে পুরোটাই শেষ করে দিয়েছে। একই অবস্থা বিএনপির সেই হাওয়া ভবন রিলেটেড, চাঁদাবাজ রিলেটেড, দখলবাজ রিলেটেড যে গ্রুপটি বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল, বিএনপির দুর্দশা থেকে শুরু করে তারেক রহমান সাহেবের কোমর ভাঙা, সবকিছুর জন্য যারা দায়ী ছিল, তারা সময় মতো সবাই পালিয়ে গেছে। অনেকে জেলে ছিল, অনেকে দেশের বাইরে ছিল। কিন্তু এই গত ১৪ মাসে দেখা গেল বিএনপির গত ২০ বছরে যে লড়াই সংগ্রাম যারা করেছে তাদেরকে পিছনে ঠেলে দিলে সেই গ্রুপটির সামনে এসে আবার এই বিএনপিকে এমন ডুবিয়ে দিয়েছে, এখন বিএনপি যদি ক্ষমতা আসে তাও বিপদ, ক্ষমতা না আসলেও বিপদ, পুরো রাজনীতিটাই বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক এরকম একটা অবস্থা, মানে যে লোকগুলোর কারণে আওয়ামী লীগ আজকের এই অবস্থায় আসছে, সেটা গণজাগরণ মঞ্চ বলেন, সেটা দুর্নীতি বলেন, ঘুষ বলেন, অনিয়ম বলেন, ২০১৪ মানে তিনটে নির্বাচনের যারা কারিগর তাদের কথা বলেন, গুম খুনের যারা কারিগর তাদের কথা বলেন, টাকা পাচারের কারিগর যারা তাদের কথা বলেন, এই লোকগুলো বা তাদের বংশের যারা লোকজন আছেন তারা এখন যা কিছুই করছেন না কেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা কখনই আওয়ামী লীগের জন্য ফেভারেবল হবে না। তারা আওয়ামী লীগের জন্য সারা জীবনের জন্য এই লোকগুলো, এই যে প্রয়োজন, আওয়ামী লীগের জন্য প্রয়োজন। এবং এখন এই সময়টিতে তারাই ভোকাল হচ্ছেন, যাদেরকে শেখ হাসিনা রীতিমতো লাথি দিয়ে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছিলেন। শেখ হাসিনা যাদেরকে ঘাড় ধরে নমিনেশন দেননি, বের করে দিয়েছেন। আপনারা আবার বলতে পারেন যে আপনাকে তো মনোনয়ন দেয়নি। আমার ব্যাপারটা হলো আমি ২০১৪ সনে মনোনয়ন চাইনি। আমি ভাই আপনাদেরকে একটা কথা বলি, আমি আসলে রাজনীতির লোক না। রাজনীতি আমার জীবনে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ৫টা বছর রাজনীতি করেছি, আমার এলাকাতেই খোঁজ নিয়ে দেখেন, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। কিন্তু আমি আসলে নির্বাচিত হওয়ার ঠিক ১৫ দিন পরে বুঝতে পেরেছি যে আসলে এটা আমার দ্বারা সম্ভব নয়। এই ধর্মেন্দ্র, ভারতের ধর্মেন্দ্র, উনি এমপি হয়েছিলেন, কিন্তু এই যে মারা গেলেন, হওয়ার পরে তিনি বলছেন যে আমি আসলে পারবো না, আর দ্বিতীয়বার ওদিকে যাই নেই।
অমিতাভ বচ্চনের একই অবস্থা। আমিও নির্বাচিত হওয়ার, আমার নির্বাচনী এলাকার লোকজন সাক্ষী। আমি নির্বাচিত হয়েছিলাম 2008 সনে। 2009 সনে আমি মঞ্চে একেবারে উঠে দিলাম যে এটা আমার লাস্ট, আমি আর দ্বিতীয়বার ইলেকশন করব না। সব মানুষকে বলেছি। এই যে এখন আমি দেখেন গত 1 বছর যাবত বলছি যে আমি আর ইলেকশনই করব না। 2018 সনে আমি মনোনয়ন চেয়েছিলাম। সেটা অন্য কারণে, না বুঝে হোক, বুঝার কারণে হোক, সেটা ভালো কথা। তখন আওয়ামী লীগ দেয়নি। কিন্তু আমি তো তখন 2014 থেকে 18 আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে। কেন আমাকে মনোনয়ন দেবে? দেওয়ার কোনো রিজন ছিল না। তো এনিওয়ে, তো কিন্তু যারা দলের মধ্যে থেকে, পোর্টফোলিওতে থেকে, মানে শেখ হাসিনার ক্রোধে, বিরক্তিতে, দলীয় হাইকমান্ডের বিরক্তিতে যারা কলুষিত হয়ে দল থেকে বিচ্যুত হয়েছেন, দল যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগ জমানায় যারা বিদেশে পালিয়ে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, সেই মানুষ যখন এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, সে ভেরি ডেঞ্জারাস থিং, ভেরি ডেঞ্জারাস থিং। তো যেটা বলছিলাম, জুনাইদ খান পান্নার বিরুদ্ধে কি হলো, এই 14 মার্চ যাবত তার পক্ষে সবাই বলার চেষ্টা করলো, আর যিনি এই সময়টাতে হঠাৎ করে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে